সুপ্রিয় আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকে অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে যে টপিক নিয়ে আলোচনা করবো এইচএসসি ম্যাথমেটিক্স সেকেন্ড পেপার চ্যাপ্টার 6 এ কণিকের অধ্যায়ের পরাবৃত্তির অংশ। এই পরাবৃত্তির অধ্যায়ের যে অংশ আমাদের খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আজকে হাজির হয়েছি। পর্ব 10 অর্থাৎ কি সম্পূর্ণ কিন্তু পৃথক, মানে 10 আমরা কিন্তু টাইপ ভিত্তিক আকৃতি নিয়ে আসছি আর কি। এই অঙ্কগুলো মানে এতটাই গুরুত্বপূর্ণ, অঙ্কগুলো করার পরে যদি আমরা বোর্ড কোশ্চেন সলভ করতে যাই 100% অঙ্ক পারবো আর কি। দেখো, অঙ্কটা আছে 3,4 উপকেন্দ্র ও 0,0 শীর্ষবিন্দু পরাবৃত্তির নিয়ামকের সমীকরণ নির্ণয় করো। আগেই বলছিলাম এটা আমাদের চলছে কিন্তু জ্যামিতি অংশ, কিন্তু জ্যামিতি অংশ ঠিকই, কিন্তু আমাদের যদি কখনো জ্যামিতির যদি চিত্র লাগে তখনই আমাদের অঙ্কন করব, আর যদি না লাগে তাহলে আমরা অযথা অর্থাৎ কোনো প্রকার কনফিউশন সৃষ্টি করব না, যে ব্রেনকে অর্থাৎ ডিপ্রেশনে যাতে না ফেলানো লাগে। দেখো, এই অঙ্কটা তদ্রূপ, যদি আমাদের একটু চিত্র প্রয়োজন হয় আমরা আঁকাবো, আর যদি মনে হয় চিত্রের প্রয়োজন নেই তোমাদের, তাহলে কোনো প্রয়োজন নেই। আমি মনে করবো অর্থাৎ চিত্রে যাব, প্রয়োজনে আমরা চিত্রকে স্কিপ করতে পারবো। দেখো সলভ, অঙ্কটার চেহারা কিন্তু আগে একটু দেখে নেবে সুন্দরভাবে। যে উপকেন্দ্রের মান দেওয়া আছে, শীর্ষবিন্দু দেওয়া আছে, পরাবৃত্তের নিয়ামকের সমীকরণের কথা বলছে। নিয়ামকের সমীকরণ আমরা কীভাবে নির্ণয় করবো, এই টাইপের অঙ্কগুলো যতগুলো অঙ্ক থাকে না কেন আমরা পারবো। দেখো, আমি ধরে নিছি পরাবৃত্তের উপকেন্দ্র এস, উপকেন্দ্রকে আমরা এস দ্বারা লিখি এস অফ কত 3,4 ধরে নিছি, একটু মাথায় রাখবে। এবং শীর্ষবিন্দুকে ধরে নিছি এ অফ 0,0 মাথায় রাখবে। আজকে পরের থেকে এই অধ্যায়ের উপকেন্দ্র কথা যদি কখনো বলে বা ফাঁস দূরত্ব কথা কখনো বলে, তাহলে তোমরা এস ধরে নেবে, আর শীর্ষবিন্দু বললে এ ধরে নেবে 0,0। আচ্ছা, এরপরে এখানে তাহলে দুইটা মান কিন্তু এখানে ছিল, আমরা ধরে নিছি। আমাদের এই টাইপের অঙ্ক যতগুলো অঙ্ক থাকে না কেন, উপকেন্দ্র এবং শীর্ষবিন্দুর মান দেওয়া আছে এবং পরাবৃত্তের নিয়ামকের সমীকরণ বের করব। প্রতিটা অঙ্কের ক্ষেত্রে জেড বিন্দুর স্থিরাঙ্ক ধরে নিবা। জেড বিন্দুর স্থিরাঙ্ক জেড অফ অর্থাৎ কত, জেড অফ কত আলফা কমা বেটা আমি ধরে নিছি। তোমরা চাইলে অন্য কোনো ধ্রুবক পদ বা কনস্ট্যান্ট ধরতে পারো, সমস্যা নেই। এখন দেখো, এই যে জেডের যে মানটা, এইটা সাথে এইটা অর্থাৎ যেটাকে বলা হয় জেড এবং এস এর মধ্যবিন্দুর স্থিরাঙ্ক, কিন্তু এত কিছু আমি যদি লিখতে চাই জেড এর মধ্যবিন্দুর স্থিরাঙ্ক, তাহলে কিন্তু আমাদের কনফিউশন সৃষ্টি হবে। তাহলে আমি এক কথায় যেটা আমি ধরে নিচ্ছি, এটার সাথে উপকেন্দ্রের মধ্যবিন্দুর স্থিরাঙ্ক বের করবো। তাহলে কোনটার সাথে বলো তো, এই জেড বিন্দুর সাথে উপকেন্দ্রের স্থিরাঙ্কের মান বের করার সূত্রে আমরা জানি বন্ধুরা, প্রথম মান আর প্রথম মান যোগ করে 2 দিয়ে ভাগ করতে। আবার বলছি, জেড এবং এস এর উপকেন্দ্রের স্থিরাঙ্ক বের করবা, মধ্যবিন্দুর স্থিরাঙ্ক বের করার নিয়ম হচ্ছে প্রথম মান যোগ করে 2 দিয়ে ভাগ, যেটাকে বলা হয় x1 যোগ x2/2 সূত্র। তাহলে আমরা প্রথম মান ছিল আলফা আর প্রথম মান 3, তাই লিখেছি আলফা যোগ 3 2 দিয়ে ভাগ সমান সমান, এটা সমান সমান যে মানটা হবে এটা হচ্ছে শীর্ষবিন্দুর প্রথম মান, কারণ এটাও প্রথম মান, এটাও প্রথম মান, এটাও প্রথম মান। ওকে, এখন এর নিচে কিছু মান আমরা 1 দেবো, কোনাকুনি গুণ করবো। আলফা যোগ 3 সমান সমান 2, শূন্য গুণ করলে 0, আলফা যোগ 3 লিখলাম, এই +3 বসে গেলে -3। সেমভাবে আমরা লিখবো এই জেড বিন্দুর যে আরেকটা মান আছে কি বেটা, অর্থাৎ এটার সাথে হবে দ্বিতীয় মান, কারণ এটা দ্বিতীয় উপাদান, তাই না? বেটা যোগ 4 ভাগ 2 অতএব সমান চিহ্ন দিয়ে আমরা লিখবো শীর্ষবিন্দু অর্থাৎ দ্বিতীয় উপাদান, যেটাকে বলা হয় কোটি। সেমভাবে আমরা যদি এখানে মান বের করি, তাহলে 2 0 0 হবে, বেটার মান -4 আসে। তাহলে জেড বিন্দুর মান বেরবে -3,4। এখন কথা হলো স্যার এটা কেন আগে লিখলাম, কারণ সবসময় প্রথম যে মানটা অর্থাৎ ভুজ আগে বসে -3 আর -4 অর্থাৎ কোটি এখানে পরে বসে। ওকে, এটা কিন্তু জেড বিন্দুর স্থিরাঙ্ক বের করছি। আবার তোমাদের একটু রিপিট করছি, যদি এই টাইপের অঙ্ক কখনো থাকে উপকেন্দ্র এবং শীর্ষবিন্দু পাশাপাশি নিয়ামকের সমীকরণ বের করতে বলছে, তাহলে সেই ক্ষেত্রে অঙ্ক উপকেন্দ্র এস ধরে নেব, শীর্ষবিন্দু এ ধরে নেব, এবং জেড বিন্দুর স্থিরাঙ্ক আমরা প্রতিটা অঙ্কের ক্ষেত্রে আমরা যে কোনো এখানে আলফা বেটা বা অন্য কিছু ধরতে পারি। এখন এইটা আর এটার মধ্যবিন্দুর স্থিরাঙ্ক বের করব, জেড আর এস মধ্যবিন্দুর স্থিরাঙ্ক বের করার পরে এটুকু সমান মান একবার 0 লিখবো, আর এটুকু সমান মান একবার 0, মানে শীর্ষবিন্দুর মান লিখবো। ওকে, এখন এইটুকু মনে করো তোমাদের শেষ হয়ে গেছে, একটা অংশ শেষ। এবার আসো এখানে একটু চিত্রের দিকে একটু আসো, চিত্রে না হলে চলবে, কিন্তু তারপরে দেখি এ যেটা দেওয়া আছে আমাদের, এটা হচ্ছে এ অর্থাৎ শীর্ষবিন্দু 0,0। বেসিকের শুরুতে যখন ছিল তখন কিন্তু বলা হয়েছিল শীর্ষবিন্দু 0,0, অর্থাৎ এখানে আমরা ইন্ডিকেট করছিলাম আর কি।
এস উপকেন্দ্র 3,4। এটা যদি আমাদের অংশ এক্স অক্ষ এবং এম যেটা দেওয়া আছে ঢাল যদি আমাদের থাকে, সেক্ষেত্রে আমরা যেটা বের করছিলাম, দেখো একবার এস রেখার ঢাল বের করি, এস, এই যে দেখো আমরা বের করছি এস রেখার ঢাল। আরেকবার যেটা বের করবো সেটা হচ্ছে এম জেড রেখা। আবার বলছি, একবার এস রেখার ঢাল আর একবার হচ্ছে এম জেড রেখার ঢাল বের করবো। তারপরে অ্যাট লাস্ট যেটা হবে সেই এম জেড, এটা হচ্ছে কী বলা হয়, নিয়ামক রেখা। এটাকে কি বলা হয়, নিয়ামক রেখা। নিয়ামক রেখার সমীকরণ আমরা বের করবো আর কি। আচ্ছা, তাহলে আবার বলছি যে প্রথম থেকে অঙ্ক কিন্তু আমরা জেড পর্যন্ত বের করলাম, তার পরবর্তী যে কাজটা করব আমরা এস এর ঢাল বের করব আর এম জেড এর ঢাল বের করব। বের করার পরে অ্যাট লাস্ট অর্থাৎ সর্বশেষে এম জেড, এই যেটাকে বলে নিয়ামক রেখা, এর সমীকরণ আমরা বের করবো, করলে আমাদের উত্তর হয়ে যাবে। ওকে, তাহলে আমরা এস এর রেখা ঢাল যখন বের করব, আমরা এর মানটা কত দেখো তো, 0,0, অর্থাৎ এটা হলো এক্স আর এটা হচ্ছে ওয়াই। তাহলে আমরা যদি এই জায়গায় আবার নতুন করে একটু দিয়ে নিই, তোমাদের জন্য সুবিধা হবে। এস এর মান কত ছিল, 3,4। আমরা জানি এটা এক্স, এটা ওয়াই, তাহলে ডাবল মান, তাহলে এক্স ওয়ান ওয়াই ওয়ান, তাহলে লিখছি এক্স ওয়ান মান 0, ওয়াই ওয়ান মান 0। এটা হলো এক্স টু, এটা ওয়াই টু, এক্স টু মান হচ্ছে 3 আর ওয়াই টু মান কত 4। এবার সূত্র আমরা ঢালের সূত্র আমরা জানি 19 ছিল, ওয়াই টু মানে জানবে এক্স টু মানে এক্স ওয়ান। কারো যদি 19 হান্ড্রেড না থাকে তাও কোনো ব্যাপার না, তুমি এই সূত্রটা মাথায় রাখবে। ঢালকে আমরা এম লিখি, ওয়াই টু মানে জানবে এক্স টু মানে এক্স ওয়ান। মানগুলো কিন্তু বসাই দিচ্ছি। ওয়াই টু মান হচ্ছে এখানে ছিল 4 মাইনাস ওয়ান এর মান 0, সেমভাবে এক্স টু মান হচ্ছে 3, এক্স ওয়ান এর মান 0, 0 তে ভ্যালু নেই, 4/3। এবার এম যেটাকে ঢাল যখন বের করবে তখন একটা মজার বিষয়, তখন কিচ্ছু করা লাগবে না, শুধুমাত্র সূত্রে মাইনাস দেবে আর এই যে নিচের মান এটা উপরে দেবে আর উপরের মান নিচে দেবে, যেটা আমরা সূত্রে জানি মাইনাস ওয়াই বাই এক্স। এক কথা শেষ। এটা যদি এক্স হয় এটা ওয়াই হয়, উল্টা দিলে কত, ওয়াই বাই এক্স। এনাফ। কিন্তু আমার অত কিছু আমার দরকার নেই, এক কথায় আমরা উল্টাই দিব এবং সামনে একটা মাইনাস দিব। আচ্ছা, এরপর আমরা নিয়ামক রেখার সমীকরণ বা এম জেড রেখার সমীকরণ বের করবো। সূত্র দেখি, ওয়াই মাইনাস ওয়ান সমান সমান এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। এখন কথা হলো এম এর মান কই, এটা হচ্ছে আমাদের যে মানটা আমরা পেয়েছি, এম এর মান হচ্ছে, আমরা এটা লিখবো যে মানটা পেয়েছি এটা হচ্ছে আমাদের মূলত এম এর মান, যে ঢালটা মান পেয়েছি এটা এম এর মান লিখবা। এম এর বিপরীত অর্থাৎ এম থেকে যে মান আমরা কনভার্ট করে যেটা পেয়েছি সেটা হচ্ছে এম এর মান হচ্ছে এটা। এখানে লিখবা এম সমান কত, -3/4। আর এই যে এক্স ওয়ান আর ওয়াই এর মান কোথায় পেলাম, এক্স ওয়ান এর মান যেটা আমরা এটা জেড পাইছি, এটা এক্স ওয়ান এর মান হচ্ছে এটা, এসে ওয়াই ওয়ান, তাহলে লিখবো এক্স ওয়ান -3, ওয়াই ওয়ান হচ্ছে -4। এখানে বসানোর পরে আমরা ক্যালকুলেশন করলে আমরা পাবো, দেখো সূত্র এটা, ওয়াই লিখলাম মাইনাস ওয়ান এর মান এখানে যে বসালাম সমান সমান মাইনাস এম এর মান বসালাম, এক্স মাইনাস এক্স এর মান বসালাম। এখন ওয়াই মাইনাসে মাইনাসে +4 সমান চিহ্ন -3, এক্স লিখলাম মাইনাসে মাইনাসে +3, এই 4টা বানিয়েছি। এখন আমরা কোণাকুণি গুণ করতে হবে। এই কোণা যদি গুণ করি একবারে, অনেক তো ভ্যালু নেই, তাহলে 3x, এই প্লাসে মাইনাসে মাইনাস, 3 3 কত 9 সমান চিহ্ন 4 দিয়ে যদি গুণ করি তাহলে 4 4 দিয়ে গুণ করি 4 4 0, সবগুলো বামে নিয়ে আসবো। এই মানটা বসলো, প্লাসের পাশে গেলে -4 হয়, প্লাস 16 পাশে গেলে -16 কত 0। এখন একটু যোগ বিয়োগ করো, -3x -4 হয় -16 9 কোথায় 25। এখন যেহেতু মাইনাস আছে মাইনাস কমন নেবো বা মাইনাস দিয়ে গুণ করবো, সবগুলো চিহ্ন পরিবর্তন হবে, 3x মাইনাস প্লাস মাইনাস প্লাস 25। সাইড নোট এখানে কোনো লেখা লাগে না, এটা হচ্ছে নিয়ামক রেখার সমীকরণ, চাইলে তুমি অ্যান্সার লিখতে পারো। বন্ধুরা অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, আবার প্রথম থেকে একটু রিপিট করবো, একটু মাথায় রাখবে। অঙ্কটা আগে চেহারা দেখতে হবে, কখনো কোনো অঙ্ক উপকেন্দ্র লেখা থাকলে, শীর্ষবিন্দু লেখা থাকলে এবং নিয়ামক রেখার সমীকরণ যদি কখনো বের করতে বলে, তাহলে প্রতিটা অঙ্কের একই টাইপের অঙ্ক তোমরা একটু করবে। উপকেন্দ্র এস ধরে নেবে, শীর্ষবিন্দু এ ধরে নেবে, আমরা কিন্তু বেসিকে দেখাইছিলাম, ধরে নিয়েছিলাম আর কি, এবং জেড বিন্দুর স্থিরাঙ্ক বের করবে আলফা বেটা। এখন জেড বিন্দু বের করার পরে এই জেড এবং এস এই দুইটার মধ্যবিন্দুর স্থিরাঙ্ক বের করবে। মধ্যবিন্দুর স্থিরাঙ্ক সূত্রগুলো লিখছিলাম, x1 যোগ x2/2, তারপর এখানে যদি লিখি y1 যোগ y2/2, এটা। এখন এই মান আর এই মান যোগ করবে, আলফা যোগ 3 ভাগ 2 সমান সমান এই মানের সাথে এটা সমান সমান যেটা হবে শীর্ষবিন্দু কত, প্রথম মান 0, এই 0। আবার সেমভাবে বেটা যোগ 4, এই যে লিখলাম বাই 2, শীর্ষবিন্দু দ্বিতীয় পাতা 0। এখান থেকে যে মানটা বের করবে সেটা হলো জেড এর মান বের করবে। এরপরে যেটা বের করবে এখান থেকে আসবে, দেখো এস। এখন যদি বলেছিলাম চিত্র আঁকাবো না, কোনো ব্যাপার না, তোমরা এখান থেকে এটা শীর্ষবিন্দু এইটা, এটা এস, এই দুইটার একটা কি বের করবা, এইটা আর এটার একটা কি বের করবা, ঢাল। এই যে ঢাল বের করছে, y2 মাইনাস জানবে x2 মাইনাস x, এটা ঢালের সূত্র। এরপরে যেটা বের করবা এম জেড রেখা ঢাল। এখন যদি বলো স্যার আমরা চিত্র যদি না দিই,
এখানে এই দুইটাতে ইন্ডিকেট করতে পারবো, তাই না? চিত্র যদি না দেই তাহলে এটা আমি কি লিখবো? তাহলে এমজেডটাকে ঢাল যদি লিখতে তোমার যেহেতু চিত্র নেই, তাহলে তুমি এখন দিয়ে লিখবে এরকম। এখন দিয়ে লিখে এই যে মানটা পাবে না, এই মানটা শুধুমাত্র মাইনাস দিয়ে উল্টাই দিবে। এই 3 টা উপরে আর 4 টা নিচে। এরা সূত্রের থেকে, আমি সূত্র বললাম না, টেকনিক বললাম না, এত কিছু মাথায় থাকবে না। এরপরে আমরা এক কথায় লিখবো এমজেড তো এখানে নেই, আগেই বলছি, তার মানে কি লিখবো? নিয়ামক রেখার, এই যে নিয়ামক রেখার সমীকরণ লিখে এই সূত্র আমরা ব্যবহার করব। এম এর মান এখানে যেটা হবে এই মানটা ধরবো, আর x1 এবং y1 এর মান এই যে এটা হলো ধরে নেবো জেড, x1 এটা y1।